হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে সকালবেলায় ভীষণ একটা বড়সড় ব্রেকফাস্ট নিয়ে এই ব্লগটা শুরু করছি। আজকে ভেবেছিলাম যে এরকম করে চিয়া সিডস দিয়ে দুধের মধ্যে দিয়ে খাবো। তো সেই জন্য গতকাল রাত্রিবেলায় দুজনের জন্যই আলাদা আলাদা করে বাটিতে দুধ নিয়ে তার মধ্যে চিয়া সিডস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন একটু আপেল দিয়ে নিয়েছিলাম আর তার উপরে মধু দিয়ে নিয়েছিলাম। বেশ ভালো খেতে হয়েছিল আর ভীষণ ফুলফিলিং ছিল। অনেকক্ষণ অব্দি খিদেই পাচ্ছিল না। তারপরে চলে এলাম রাতের রান্নাটা এগিয়ে রাখতে। যেহেতু আজকে বিকেলের দিকে একটু বেরোবো, সেই জন্য ভাবলাম যে রাত্রিবেলায় রান্নাটা একেবারে সেরে রেখে দিই, হাতে খানিকটা সময় রয়েছে। তাই জন্য ভাবলাম আজকে গোলমরিচ চিকেন বানাই। তো এই রান্নাটা করতে একটু সময় লেগেছিল, কিন্তু তাহলেও এন্ড রেজাল্ট যেটা পেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল। আমার কাছে চিকেন ব্রেস্টের একটা দিকের অংশ বাকি ছিল, তো সেইটাকেই ভালো করে পিস করে নিয়েছিলাম ছোট ছোট করে, যেরকম চিলি চিকেনের জন্য মাংস কাটি সেরকমই পিস করে নিয়েছিলাম। তার উপরে লেবুর রস, নুন, গোলমরিচ আর সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে সাদা তেলই ব্যবহার করি, তোমাদেরও কিন্তু সাদা তেলই ইউজ করতে হবে যদি এই রান্নাটা তোমার ট্রাই করতে ইচ্ছে করে তো। আর গোলমরিচটা যদি ক্রাশড গোলমরিচ ব্যবহার করা হয় সেইটাই বেশ ভালো লাগবে। এখানে গোলমরিচ বলতে এরকম ক্রাশড গোলমরিচই কিন্তু আমি দেখেছি বিভিন্ন দোকানে। একদম পাউডার যে গোলমরিচটা হয় সেটা সম্ভবত এখানে সেভাবে পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশে গোলমরিচের গুঁড়ো বলতে একদম পাউডারটাই আমরা বুঝি। তবে ওইটার পরিবর্তে এই ক্রাশড গোলমরিচে কিন্তু ভীষণ ভালো টেস্টটা আসে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এবং প্রায় 30 মিনিট মতন রাখলেই যথেষ্ট। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে আবারও সাদা তেল দিয়ে তার মধ্যে আদা কুচি আর রসুন, বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছিলাম 5-6টা মতন, আর আদাটাকেও এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর একটা পেঁয়াজ নিয়েছি। আর অল্প করে ঝালের জন্য লঙ্কাও দিয়েছি। এখানকার লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল হয় না এটাই এতদিন ভাবতাম, কিন্তু মাঝে হঠাৎ করে সৌরভের মনে হলো যে একটা কুচি মুখে দিয়েও দেখবে। দেওয়ার পরে যে ওর কি ঝাল লেগেছিল, প্রায় বিষম খাওয়ার মতন অবস্থা। আমারও কিন্তু একবার তাই হয়েছিল। তো সেই জন্য খুব একটা ভরসা করা যায় না, তাই অল্প করেই নিয়েছি। আর এইটার ওপরে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম। যেহেতু এটার একটা পেস্ট বানাবো, সেই জন্য কাজু বাদামগুলোকে আমি প্রায় আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এইটা ভিজিয়ে রাখলে যেটা হয়, কাজুগুলো একটু নরম হয়ে যায় আর সেটা পেস্ট করতেও কিন্তু খুব সুবিধা হয়। এটা যখন ফ্রাই করছিলাম তখন এত সুন্দর একটা গন্ধ লাগছিল। আসলে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এই সবের একটা নিজস্ব যে সুন্দর গন্ধ রয়েছে, সেটা যখন মিক্স করা হয় তখন কিন্তু তার থেকে আরো সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকে। প্রায় 5-10 মিনিট মতন ভাজা করেছি। তারপরে আমি জল দিয়ে নিচ্ছি। আর জল দেওয়ার পরে এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আরো 5-7 মিনিট মতন আমি অপেক্ষা করব। তারপরে এটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নেব আর ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে দই মিশিয়ে নেব। আর দই মিশিয়ে নেওয়ার পর এটা একটা পেস্ট বানিয়ে নেব। ওই যে দেখো, পাত্রে ঢেলে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। আর দই মেশাচ্ছি এখন। এখানে আমি প্রায় 50 গ্রাম মতন দই মিশিয়েছি। তুমি যেরকম গ্রেভি করবে সেই অনুযায়ী আর কি পেস্টটা হবে। তো হতে পারে যে তোমার হয়তো আর একটু বেশি লাগতে পারে, কিংবা এর থেকেও হয়তো একটু কম লাগতে পারে। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আবারও ওই সেম ফ্রাইং প্যানটাই নিচ্ছি, তবে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল আর অল্প একটুখানি বাটার দিচ্ছি, একদমই অল্প করে দিচ্ছি, যাতে বেশ ভালো মতন ফ্লেভারটা ইনফিউজড হয়। এবার এইটা গলছে এরকম অবস্থাতে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হচ্ছে একটা দারচিনি আর 3টে ফাটানো ছোট এলাচ। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে আর ভালো মতন একটা গন্ধে ঘর পুরো মম করবে, সেই সময়তে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। সেই চিকেনটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নিতে বলতে তোমার মাত্র লাগবে হচ্ছে 10 থেকে 12 মিনিট, কারণ এটা তো জানোই যে চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জলও ছাড়তে শুরু করে। তবে ফ্লেমটা একেবারে লো করে রেখেই করছি, যাতে চিকেনটা না চিউই হয়ে যায়। আমার সামান্য একটু মশলা লাগবে এটার জন্য, নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো। ব্যাস, এর ছাড়া কিন্তু আর কোনো রকম মশলা এর মধ্যে লাগবে না। আর পেস্টটা এর কিছুক্ষণ পরে আমি দেবো, তবে আগে মশলাগুলো ভালো মতন
এই চিকেনের সাথে মিশে যাক। আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাতে কিন্তু মশলাগুলো ভালো মতন কুক হয়ে যাবে, আলাদা করে আর কোনো জল দিতে লাগবে না এখানে। এবার আমি ওই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দেখো এরকমই একটা স্মুথ পেস্ট হয়েছিল এবং বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এই পেস্টটা থেকে, যেহেতু ভালো ভালো সমস্ত জিনিস রয়েছে, কাজু বাদাম রয়েছে, টক দই রয়েছে, তো অবভিয়াসলি ফ্লেভারটা তো ভালো আসবেই। তো এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো চিকেনের সাথে, আর ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে। আমি একবার ভেবেছিলাম আমার যে কুকিং পটটা রয়েছে সেটার মধ্যে রান্না করব, কিন্তু সেটার থেকে আমার মনে হলো যেহেতু চিকেনটা অল্প পরিমাণে রয়েছে, মানে একবেলার খাওয়ার মতন চিকেন রয়েছে, তাই সেই জন্য আর আমি কড়াইটা ইউজ করলাম না বা ওই পটটা ইউজ করলাম না, আমি ফ্রাইং প্যানের মধ্যেই করলাম। হ্যাঁ, আমার ফ্রাইং প্যানটা একটু অদ্ভুত আছে, দেখতেই পাচ্ছ কিরকম ঢকঢক করে। অনেকদিন ধরেই ভাবছি যে এটাকে চেঞ্জ করব, কিন্তু আর হয়ে উঠছে না, আর সেরকম মনোমতো পাচ্ছিও না ফ্রাইং প্যান। তো দেখা যাক, একবার একটু ট্রাই নেব। এবার স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনি আর নুন। তো এটা একেবারেই টেস্ট অনুযায়ী দিতে হবে। একটুখানি যদি মিষ্টির দিকে থাকে তাহলে ভালো টেস্ট আসবে। খুব বেশি নোনতা করলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে, সেই জন্য একটু মিষ্টির দিকে হবে। তবে 1 চামচ কি 1 থেকে 1.5 চামচ চিনি এনাফ। আর ওই যে মিক্সিং জার যেটা ছিল ওটার মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে একটুখানি তরল করে নিচ্ছি, এই মিক্সচারটাকে। খুব বেশি করব না, কারণ ঘনর দিকেই থাকবে। আর আর কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমার এই পেপার চিকেন একদম রেডি হয়ে যাবে। শুধু নামানোর আগে আমি দিয়ে দেবো ভালো করে আবারও খানিকটা ক্রাশড গোলমরিচ। এখানে যদি একটু ধনেপাতা কুচির যে ধনেপাতার যে স্টেমটা হয় সেটাও যদি একটু কেটে দিতে তাহলে ভালো লাগে, টেস্ট ওটা থেকেও আলাদা করে আসে। কিন্তু আমি আর এখানে দিইনি, কারণ আমার কাছে সেটা ছিল না। তো সেই জন্য আমি শুধুমাত্র গোলমরিচটাই দিয়েছি। একটা পাত্রে ট্রান্সফার করার পরে আমি ওপর থেকে একটুখানি ক্রিম ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলে, কারণ ইটসেলফ গ্রেভিটা খুবই ক্রিমি টেক্সচারের। তো এটা জাস্ট একটু সাজানোর জন্য দেওয়া যেতে পারে, তবে না হলেও চলে। ব্যাস, এইটাই হলো ফাইনাল লুক। আর দেখতে তো দারুণ হয়েছে, রাত্রিবেলা খেয়ে বোঝা যাবে যে খেতে কেমন হয়েছে। চলো এখন একটুখানি বাইরে থেকে বেরিয়ে আসি, কারণ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট কেনার কথা ভেবেছিলাম। তো আমি এই জায়গাটাতেই প্রতিবার অপেক্ষা করি সৌরভের জন্য, আর ওই যে দেখতে দেখতে সৌরভও চলে এসেছে। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হলো সৌরভ যে ইনস্টিটিউটে কাজ করে সেই ইনস্টিটিউটটা। ওখান থেকে ও বেরিয়ে পড়েছে আর হাসতে হাসতে চলে এসছে। ও আসলেও দেখছিল আমি ক্যামেরাতে ভিডিও শুট করছিলাম। তারপরে আমরা একটা দোকানে গেলাম, যে দোকানটা আমরা অলওয়েজ বাইরে থেকে দেখেছি কিন্তু কোনোদিন ভেতরে ঢুকিনি। আর দোকানটার অদ্ভুত সমস্ত জিনিসের কালেকশন, জানো এটাকে কি বলে বলো তো? এটাকে নেট্টিপাট্টাম বলে। আমি কেরালায় গিয়ে জেনেছিলাম। এটা হাতিদের শুঁড়ের ওপরে একটা অর্নামেন্ট, খুব সুন্দর দেখতে লাগে। আর এটার একটা মেমেন্টো হিসেবেও কিন্তু আমি বাড়িতেও নিয়ে গেছিলাম, তবে সেটা আকারে এতটা বড় ছিল না, খুবই ছোট ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে, সবই দেখে কিনতে ইচ্ছে করে, কিন্তু সব তো আর কেনা যায় না। আর দেখো কত ভ্যারাইটির ধূপ রয়েছে। আজকে ওই যে বললাম ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, তো তার মধ্যে ধূপ হলো একটা। কারণ বাড়ি থেকে আনা ধূপকাঠিগুলো সব শেষ হয়ে গেছে। প্লাস এখান থেকেও দুটো ছোট আকারের ধূপকাঠি কিনেছিলাম, সেগুলোও শেষ হয়ে গেছে। তো এইখানে এসে তো আমি পুরো পাগল হয়ে গেলাম এত ধূপকাঠি দেখে। তো এখান থেকে সবচেয়ে বড় সাইজেরটাই নিয়ে গেলাম। আর যে জিনিসটা দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না সেইটার সামনে কিছুক্ষণ দাঁড়ালাম। তবে আজকে আর কিচ্ছু কিনবো না, সেটা হলো কানের দুল। কারণ আম, কিছুদিন আগে বেশ কিছু জিনিস কেনাকাটি করেছি জন্মদিন উপলক্ষে। তাই আজকে আর শুধু দেখেই আর কি আনন্দটা নিলাম, আর তোমাদের সঙ্গেও খানিকটা শেয়ার করলাম। বাইরের দিকটাতেও যেমন দোকান রয়েছে তেমন কিন্তু ভেতরের দিকটাতেও রয়েছে। আর এইখানটায় এসে আমার কলকাতার এসপ্ল্যানেডের এশিয়ান আর্টস দোকানটার কথা ভীষণ মনে পড়ছিল। খানিকটা ওরকমই দেখতে লাগছিল কি না। তবে দোকানের মালিক কিন্তু দারুণ, জানো। তিনি নাকি 7 বছর জাপানে কাটিয়েছেন, এছাড়া কানাডাতেও থেকেছেন, আবার ভারতবর্ষেও একবার এসেছিলেন দিল্লিতে। বেশ কিছু অভিজ্ঞতার কথা তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। ওখান থেকে বেরিয়ে আমরা পাশে আরেকটা দোকানে এলাম, এটাও আমরা প্রথমবারই এলাম এই দোকানটাতে। ঘড়িগুলো কি সুন্দর দেখো, ওই যে কালো ঘড়িটা কতটা ভালো লাগছে দেখতে। আর সামনের এই ঘড়িটাতে আবার বিটলস থিমের ওপরে বানানো। এরকম নানান রকম জিনিসপত্র দিয়ে দোকানটা বেশ ভালো মতনই সাজানো হয়েছে। দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু ঘড়িগুলো পছন্দ হলেও দামটা যেন একটুখানি এক্সিড করে যাচ্ছিল। সেই জন্য এখান থেকে আর কিছু নিতে পারলাম না। তাই ভাবলাম
এর পাশে যে দোকানটা রয়েছে এখানে আমরা আগেও একবার এসেছিলাম, এখানেই বরঞ্চ কিছু একটা পছন্দ করি। আর এখানে সত্যিই বলতে কি আমার পছন্দ মতন একটা ঘড়ি আমি পেয়ে গেলাম। ওই যে একদম টপমোস্ট লেভেলে দেখছো কালো রঙের একটা ঘড়ি, কি সুন্দর দেখতে বলো তো। বাইরের ঘরটা যেহেতু বড়, তাই সেই জায়গাতে একটু বড় ঘড়ি হলে ভালো দেখায়। সেই জন্যই ভাবছিলাম যে এরকম যদি একটা বড় ঘড়ি নিয়ে যাওয়া যায়। তবে এটাও মাথায় রাখতে হবে, যেহেতু এটা আমাদের পার্মানেন্ট থাকার জায়গা নয়, এখান থেকেও একবার চলে যেতে হবে আমাদের। সেই জন্য খুব বেশি জিনিসপত্র নিয়ে যাওয়াটাও মুশকিলের। এই ড্রিম ক্যাচারটা কি সুন্দর দেখতে দেখো। শুধু এই ড্রিম ক্যাচারটাই বা কেন, এখানে অনেক রকম জিনিস ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর পাওয়া যায়, সত্যি আগে এলে হয়তো জানতেই পারতাম না। তবে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা মানেই দাঁড়িয়ে থাকা হবে, তাই বাড়ি চলে এসেছিলাম। আর এই যে ঘড়িটাকে সৌরভ সেট করে দিয়েছে ব্যাটারি লাগিয়ে। কি সুন্দর যে দেখতে লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সৌরভ একটা অন্য নীল রঙের ঘড়ি ওর খুব ভালো লেগেছিল, সেটার কথা বলছিল, কিন্তু আমার কেন জানি না এই ঘড়িটার উপরে একটা অদ্ভুত টান জন্মালো। তাই জন্য ভাবলাম যে এটাকে নিয়ে যাই। আর সময়টা যদি একটু বড় করে দেখা যায়, তাহলে দেখবে দিনটাও যেন ভালো কাটে। আর ওই যে ছোট যে ঘড়িটা ছিল বাইরের ঘরে, সেইটাকে আমরা ভেতরের ঘরে প্লেস করে দিলাম। কারণ ভেতরের ঘরেও একটা ঘড়ি থাকা দরকার, সবসময় মোবাইল বা এমনি হাত ঘড়িতে সময় দেখতে হচ্ছিল। আর এই যে এই ধূপকাঠিটা কিনেছি, এটার মধ্যে 120 পিস রয়েছে, বেশ অনেক দিন চলে যাবে। আর গন্ধটা এত সুন্দর, আমি যখন এই জায়গাটা দিয়ে হাঁটাচলা করছি তখনও কিন্তু গন্ধটা পাওয়া যাচ্ছে। দেখা যাক আগামীকাল যখন জ্বালাবো ধূপকাঠিটা, তখন আরো স্পষ্ট বোঝা যাবে যে গন্ধটা কেমন। কিন্তু আমি কিনে বেজায় খুশি হয়েছি। রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আর ওই যে পিটা ব্রেড কিনেছিলাম, সেই পিটা ব্রেড নিয়েছি। চাইলে নান রুটি দিয়েও কিন্তু এটা খাওয়া যেতে পারে, বেশ ভালো লাগবে। পেপার চিকেনটা অসাধারণ খেতে হয়েছে। আর সাথে নিয়েছি ওই বাঁধাকপির একটা স্যালাড কিনেছিলাম, বাঁধাকপি মেয়োনিজ এই সব কিছু দিয়ে বানানো। ওইটা বেশ একটা টক ঝাল মিষ্টি টাইপের খেতে ভালো লাগছিল এটার সাথে। তো এই দিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতন জানাই বাই।